ছেলেরা আগে ঠিক হোক, আর জামাত এদেরকে ব্যবহার করতেছে, কারণ এরা একসময় সবাই ওই যে সব রসুনের যে যেমন একটা বোটা, এরা সব এই রসুন থেকে জামাত থেকে বেরিয়ে আসছে, জামাত এই সুবিধাটা নিচ্ছে। মন্ত্রিসভায় আছে অথবা এটাকে কি বলে বৈষম্য ছাত্র আন্দোলন আছে, নাগরিক, এরা সবাই একসময় শিবির করত। জামাতকে আমি কালো শক্তি বলতে চাই না, আমি তাকে অন্ধকারের শক্তিও বলতে চাই না, কিন্তু আমার যেন মনে হয় তারা দুয়াশা এবং কুয়াশার মধ্যে থেকে যা তারা না তার চেয়ে বেশি পাওয়ার আশা এবং লালসায় এই দেশের সর্বনাশ করছে। জামাতের এই দুয়াশা এবং কুয়াশা এবং লালসা, তারা এই সর্বনাশ করছে। 10% ভোট পাবে, তারা 100% ভোটের নেতৃত্ব করতে চাচ্ছে এবং রাষ্ট্র ক্ষমতা দখল করতে চাচ্ছে এট এনি কস্ট, কূটকৌশলের মাধ্যমে। সেই কূটকৌশলে যোগদান করেছে আমাদের সন্তানেরা কিন্তু বুঝবে, আমি তাদেরকে দোষী না, তারা অনেক অবুঝ ছেলে পেলে। 22, 23, 24, 25, 26, 27, 28 অভিজ্ঞতা না হইলে পরে মৌলানা আবুল কালাম আজাদ 22 বছর বয়সে কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল, আবার 45 বছর বয়সে কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল। তখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার দুইটা প্রেসিডেন্টের মধ্যে পার্থক্য কি? উনি বলেছিলেন আগে আমার 22 বছরে আমার বুদ্ধি ছিল কিন্তু অভিজ্ঞতা ছিল না, আর এখন 45 বছরের আমার অভিজ্ঞতা হয়েছে, আমি এখন সব কিছু বুঝি এবং করতে পারি, কারণ অভিজ্ঞতার চেয়ে বিকল্প পৃথিবীতে কিছু হতে পারে না। ছেলেদের আগে অভিজ্ঞতা হোক। দেখেন না, একবার বলে আফগানিস্তান বানামো, একবার বলে সিরিয়া বানামো, একবার বলে পাকিস্তান বানামো, একবার বলে কমিউনিস্ট বানামো, আজকে আবার বলতেছে মধ্যপন্থী রাজনীতি করব। ছেলেরা আগে ঠিক হোক, আর জামাত এদেরকে ব্যবহার করতেছে, কারণ এরা একসময় সবাই ওই যে সব রসুনের যে যেমন একটা বোটা, এরা সব এই রসুন থেকে জামাত থেকে বেরিয়ে আসছে, জামাত এই সুবিধাটা নিচ্ছে। জামাত হলো প্রাতিষ্ঠানিক। এরা বলতে কাদেরকে বোঝাচ্ছেন? হ্যাঁ, এরা বলতে কারা, জামাত থেকে কারা বেরিয়ে এসেছে? ওই যে ছেলেরা যারা মন্ত্রিসভায় আছে অথবা এটাকে কি বলে বৈষম্য ছাত্র আন্দোলন আছে, নাগরিক, এরা সবাই একসময় শিবির করত। এদের ধ্যান ধারণা সব এরকমই, এবং এদের মধ্যে ধ্যান ধারণাই দেওয়া হয়েছিল যে মুসলমানরা যারা মুক্তিযুদ্ধ করছে এরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, যে কারণে এখনো জামাত শিবিরের সেক্রেটারি সমর্থন করে এবং শিবিরের নেতা পত্রিকাতে লেখে মুসলমানরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই যে দেশ, এই দেশে তো এই দেশটা হয় আমাদের ছেড়ে দেওয়া উচিত, আর না হলে যারা লেখে যে মুক্তিযুদ্ধ করে আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে তাদের ছেড়ে দেওয়া উচিত। এই যে বাংলাদেশটা আমরা বানাইছি, আমি খুব ক্লিয়ারলি আপনাকে বলি, এই বাংলাদেশে এখন যা হওয়া উচিত সেটা হলো 18 কোটি মানুষের কাছে যাওয়া উচিত। তারা একটা কথা বললি বলে আমরা খালি একটা ভোটের জন্য, আমরা ইলেকশনের জন্য আমরা আন্দোলন করছি, জীবন দিছি। সবাই এখন কিন্তু বলতেছে না, আপনাদের 3 জনকে মন্ত্রী বানানোর জন্য 2,500 মানুষ, হাজার হাজার মানুষ আহত হয়েছে আর 1,500 মানুষ জীবন দিছে, তাই নাকি? অবশ্যই আমি আপনাকে বলি, অবশ্যই আমি বলে যাই, এই কথাটা আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, অবশ্যই 3টা ইলেকশনে মানুষ ভোট দিতে পারে নাই, 14, 18 এবং 24। এই যে গণতন্ত্রের একটা আকাঙ্ক্ষা বাঙালি জাতির, যে গণতন্ত্রের জন্য একদিন বাঙালি জাতির 30 লক্ষ লোক জীবন দিয়েছিল, 70-এর নির্বাচনের রায় ইহিয়া খান মানে না বলে যুদ্ধ করছিল, সেই যুদ্ধের পরিণতি ছিল বাংলাদেশের স্বাধীনতা। বাংলাদেশ আজকে ভোটটাই হলো প্রথম জাতীয়, তারা তো আসলে ভোট চাচ্ছে, কিন্তু তারা চাচ্ছে যে পূর্বের মতো ফ্যাসিজম যাতে না থাকে, সেজন্য তারা সংস্কার করে। আপনি কে? হু আর ইউ? আমি কে? জনগণের কাছে যান, ইউনূস সাহেবকে বলেন 18 কোটি মানুষের কাছে যাতে পলিটিক্যাল পার্টি যায়, তারা গিয়ে যার যার কর্মসূচি বলুক, যাকে জনগণ দিবে যে হি ইজ মেজরিটি, হি উইল লিড দ্য পার্লামেন্ট, এবং সবার সাথে মিলে। আমি বলি না পার্লামেন্টে লিড করলেই তারা এককভাবে, সবার সাথে মিলে একটা জাতীয় সরকার করিয়া তারপরে পার্লামেন্টে বসে সমস্ত সংস্কার করবে। এইসব আকতা কুকতা কইয়া 40 বছর আগে একজন লোক চলে গেছে আমেরিকাতে, সেই আমেরিকার নাগরিক, তারা আইনা বাংলাদেশের নাম বদলায় সংবিধান লিখা, এইসব কুতর্ক। এটা ওই যে ছেলেটা বলছে মাহফুজ আলম গৃহযুদ্ধ হবে এদেশে, সবাই বলতেছে একটা গৃহযুদ্ধ হবে, আমি ইউটিউবে দেখি, আমার খুব ভয় লাগে। আল্লাহ মাফ করুক, বাংলাদেশে গৃহযুদ্ধ না হয়। আমি মনে করি ইউনূস সাহেবের সম্বিত ফিরে আসবে এবং উনি যে বড় মাপের মানুষ সেটা তিনি আবার প্রমাণ করবেন। জনগণের কাছে যান, জনগণ সিদ্ধান্ত দেখ কে দেশে সংস্কার করবে। দর্শক আমাদের সঙ্গে অংশ নিতে চাই, দর্শকদেরও আসলে প্রশ্ন আছে আপনাদের কাছে, একজন দর্শক আছে, তার প্রশ্নটি একটু নিয়ে আসতে চাই। দর্শক স্বাগত জানাচ্ছি, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন।
রহমান নাটক থেকে বলছি। আর আমাদের মাননীয় যে অতিথি ওদের কাছে আমার প্রশ্ন যে আপনার এই যে ছাত্রগুলা যাদেরকে আমার দেখে বাহ্যিকভাবে, আমি একজন ছাত্র অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, বাহ্যিকভাবে দেখে মনে হয় যে এরা শিবিরের রাজনীতি করে, এরকম একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে এরা বলে যে কথায় কথায় যে মুজিববাদ, জিয়াবাদ, এরা কি আসলে কি দল হিসেবে বিএনপি এদের কাছে কি ব্যাখ্যা চাইছে যে জিয়াবাদ বলতে ওরা কি বোঝাতে চাচ্ছে? একটা। দ্বিতীয় হচ্ছে যে এই যে ওনারা আপনারা মুক্তিযুদ্ধ ছিলেন, আপনারা জামাত এবং শিবিরের ভূমিকাটা নিয়ে একটু আলোচনা করবেন প্লিজ, এই আজকেই অন্তত। আপনাদের কাছে এই বিশেষ অভিজ্ঞতা আমরা কোথাও পাবো না, একটু বলে আমাদেরকে দরকার এগুলো শোনার। আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক, আপনার প্রশ্ন অত্যন্ত মূল্যবান আমাদের কাছে। আপনি থাকুন আমাদের সঙ্গে, নিশ্চয়ই আপনার প্রশ্ন উত্তরটি নিব। আরো একজন দর্শক আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, তার প্রশ্নটিও একটু নিতে চাই। দর্শক স্বাগত জানাচ্ছি, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আমি পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে বলছি। জি বলবেন। আমার প্রশ্নটা হচ্ছে নির্বাচন এবং সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ফাটল দেখা দিয়েছে, ঠিক আছে, জি, সেটা অন্তর্বর্তীকালীন সরকার জোড়া লাগাতে পারবে কিনা, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে না বিদেশ থেকে সেই চিফ এমেকা রবিন রাফেল তারাঙ্ককে আনতে হবে, এটা হচ্ছে আমার প্রশ্ন দুজন অতিথির কাছে। সকলকে ধন্যবাদ। নির্বাচন নিয়ে যে দ্বিমত দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি। দুজন দর্শক ছিলেন বিরতির আগে, তাদের প্রশ্ন উত্তর নিয়ে একটু এই অংশ শুরু করতে চাই। কমরেড রাজকুচরণ রতন, আপনার কাছ থেকে আসি। দ্বিতীয় দর্শকের প্রশ্ন দিয়ে যদি একটু শুরু করতে চাই, তিনি বলেছেন সংস্কার নিয়ে, নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে যে ফাটল তৈরি হয়েছে, সেটি কি আসলে অন্তর্বর্তী সরকার জোড়া লাগাতে পারবে কিনা, এটি একটি প্রশ্ন ছিল। এবং আরেকটি ছিল যে নির্বাচন প্রশ্নে এই যে নানান ধরনের ক্রাইসিস তৈরি হচ্ছে, সেই জন্য কি এবারও এর আগে যেমনটি তারুণ্য এসেছিলেন বা নিনিয়ান এসেছিলেন, তাদের মতো কাউকে আনার প্রয়োজন হবে কিনা? প্রথমত নির্বাচন নিয়ে আসলে কোনো ফাটল নাই, এটা হচ্ছে এক একটা রাজনৈতিক দলের এক একটা মত আছে, এবং সেই মতটার মধ্যে কারো আছে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, কারো আছে সুবিধার মানে লক্ষ্য। যেটা ফজলু ভাই বললেন যে আমরা তো একটা ফ্যাসিস্ট রেজিমকে পরিবর্তন করতে চেয়েছিলাম, তাহলে সেখান থেকে আমরা একটা আইনানুগ পদ্ধতিতে নির্বাচনের একটা ব্যবস্থা আমরা করতে চেয়েছিলাম, এবং একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন, একটা নিয়মতান্ত্রিক পথে ক্ষমতা হস্তান্তর, এই প্রক্রিয়াটা চেয়েছিলাম। ফলে এটা তো লড়াইটা ছিল রাজনৈতিক, সমাধানটাও হতে হবে রাজনৈতিক। স্থানীয় সরকারের দাবিতে তো নির্বাচন হয়নি, আন্দোলনটা হয়নি। ফলে এটা গেল একটা দিক। এখন কেউ কেউ মনে করছেন যে যেহেতু নতুন দল গড়ে তুলতে চান, নতুন দল গড়ে তুলতে গেলে সংস্কারের চাইতে সময়টা তাদের খুব গুরুত্বপূর্ণ, এবং স্থানীয় পর্যায়ে তারা কিছু ভিত্তি তৈরি করতে চান। এবং একটা প্রস্তাব এরকম দেওয়া হয়েছে যে ইউনিয়ন পরিষদের মেম্বারদের ভোটেই আবার একজন চেয়ারম্যান নির্বাচিত হবে। তার মানে স্থানীয় পর্যায়ে যদি তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তারপরে তারা কেন্দ্রে আসবেন, অনেকটা ওই আইয়ুব খান যেমন বেসিক ডেমোক্রেসি চালু করতে চেয়েছিলেন, অনেকটা এইরকম ভাবনা। যেমন এরশাদও কিন্তু ক্ষমতায় এসে প্রথমে উপজেলা নির্বাচনটা দিতে চেয়েছিলেন, সেদিন ফজলু ভাইদের নেতৃত্বে আন্দোলনটা গড়ে তুলতে হয়েছিল যে না, জাতীয় নির্বাচন আগে, তারপরে স্থানীয় নির্বাচন। তারপরে যারাই ক্ষমতায় অন্যভাবে আসতে চায় তারা কখনো কখনো স্থানীয় পরিষদ নির্বাচনটাকে কাজে লাগিয়ে তারা জাতীয় নির্বাচনটাকে প্রভাবিত করতে চায়, এটা একটা দিক। আবার অনেক সময় আছে জাতীয় নির্বাচনে নির্বাচিত হয়ে তারপর আবার স্থানীয় নির্বাচনকে প্রভাবিত করতে চায়। ফলে এই দুটো নিয়েই আমাদের ভাবতে হবে। কিন্তু এখন মানুষের কাছে প্রধান বিবেচ্য বিষয় হলো যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তাকে আইনগত বৈধতা কে দেবে? স্থানীয় সরকার। আইনগত বৈধতা দেবে একটা পার্লামেন্ট। তা পার্লামেন্টের জন্য আগে পার্লামেন্টের নির্বাচনটা হওয়া দরকার। ফলে এটা একটা সোজা প্রশ্ন। কিন্তু কেউ কেউ মনে করছেন যে এর মধ্য দিয়েও তারা তাদের একটা সুবিধা পাবেন কিনা। ফলে এই ক্ষেত্রে কোনো ফাটল নয়, এই ক্ষেত্রে হচ্ছে মতের পার্থক্য। এবং এই মতের পার্থক্যের ক্ষেত্রে দেখা যাবে বেশিরভাগ রাজনৈতিক দলেরই মত কিন্তু তারা বলছেন যে জাতীয় নির্বাচনটা আগে হওয়া উচিত। আর বাইরে থেকে ডেভিড নিনিয়ান আসুক আর তারানকো আসুক, কেউ এসে কিন্তু আমাদের ভিতরে সমাধান করতে পারে নাই, ওই অভিজ্ঞতাটা আমাদের আছে। ফলে এবারও যদি বাইরে থেকে কাউকে আনা হয়, তিনি হয়তো বাইরেই থাকবেন, তার হয়তো রাষ্ট্রীয় কিছু টাকা পয়সা খরচ হবে তার আসা যাওয়ার ক্ষেত্রে, কিন্তু আমাদের কোনো লাভ হবে না। আর একটা কথা একটু বলে আমি একটু শেষ করি, যে এই যে স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে দুটো ঘটনা ঘটতে পারে। একটা হলো স্থানীয় পর্যায়ে, যেহেতু আইন শৃঙ্খলার অবনতিটা এমন জায়গায়, স্থানীয় পর্যায়ে যে মানে মতবিরোধ, মতপার্থক্য এবং যে পদের জন্য যে প্রতিযোগিতা শুরু হবে, গত বছর কিন্তু প্রায় 550 জনের মতন মৃত্যুবরণ করেছিল স্থানীয় সরকার নির্বাচনে। সবথেকে বেশি আসলে এই ধরনের এবারে এই পরিণতিটা আরো বাড়বে এবং এটা একটা প্রচন্ড অরাজকতা তৈরি করবে।
আমরা মনে করি যে সেই জায়গায় যাওয়া এবং সেটাকে ট্যাকেল করার ক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকারের নেই। এটি একটি কারণ যে আপনারা জাতীয় নির্বাচন আগে যাচ্ছেন না, প্রথমত কারণ হচ্ছে রাজনৈতিক, আর দ্বিতীয়ত হচ্ছে টেকনিক্যাল, ওটা হচ্ছে টেকনিক্যাল বিষয়। আর তৃতীয়ত যদি আমাদের একটা প্রস্তাবের কথা বলি, আমরা হয়তো এরকম ভবিষ্যতে প্রস্তাব দিব যে সারা বছর ধরে বাংলাদেশকে নির্বাচন করতে হবে কেন? একবার জাতীয় নির্বাচন 1 বছর, পরের বছর হচ্ছে উপজেলা নির্বাচন, তারপরের বছর হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন, মানে বাঙালি সারা বছর শুধু নির্বাচনই করতে থাকবে। আমরা যেন ভবিষ্যতে এরকম একটা জায়গায় আসতে পারি কিনা নির্বাচন হলে সেটা একই সঙ্গে হবে, যাতে কেউ কোনোটাতে প্রভাব বিস্তার করতে না পারে। এগুলো হচ্ছে আমাদের পরবর্তী, এগুলো হচ্ছে আমি সেটার জন্য তো একটা বিশেষ ক্যাপাসিটির আসলে দরকার আছে, একটা ক্যাপাসিটি লাগবে, আর একটা হলো এর জন্য প্রয়োজনীয় একটু সংস্কারও লাগবে সেই বিষয়টা। আর এটুকু বলে আমি শেষ করি যে ধর্ম মানুষের বিশ্বাস, কিন্তু ধর্মকে যখন কেউ সুবিধার কাজে ব্যবহার করে তখন সেটা মানুষকে সবচেয়ে বেশি বিভ্রান্ত করে। জনাব ফজলুর রহমান প্রথম যিনি দর্শক ছিলেন, তিনি নিজে একজন ছাত্র, তিনি অনার্স 3য় বর্ষে পড়ছেন। তিনি আসলে বাংলাদেশের রাজনীতিটাকে একটু বোঝার চেষ্টা করছেন, তিনি একটু নিশ্চিত হতে চাচ্ছেন। এই যে মুজিববাদ, জিয়াবাদের যে কথাগুলো আসলে আমাদের ছাত্র আন্দোলনের প্রতিনিধিত্ব যারা করছেন তারা বলছিলেন, বিএনপিকে তাদের কাছে জানতে চেয়েছে কখনো যে আসলে জিয়াবাদ বলতে তারা আসলে কি বোঝায়, এবং জামাত শিবির আসলে কি ধরনের রাজনীতি করতে যাচ্ছে তাদের ব্যাপারে একটু পরিষ্কার হতে চেয়েছেন। আমি আপনার দ্বিতীয় কথাটার উত্তর আগে দেব। জামাত শিবির আমার মনে হয়েছিল যে তারা এই 54 বছর পরে তাদের চরিত্রের পতাকার অনেকটা পরিবর্তন হয়েছে, এবং আমি 2-1 দিন আমার প্রথম দিকের বক্তব্যে জামাত শিবির তাদের নেতৃত্ব, তাদের কথাবার্তা, আচার আচরণের প্রশংসাই করেছিলাম, এবং আমি খুব আশ্বস্ত হয়েছিলাম যে এই দেশটা বাংলাদেশের পথে চলবে। জামাত শিবিরের যেহেতু সম্বিত ফিরে এসেছে যে 71-এ তারা ভুল করেছিল, এবং আমি এটাও বলেছিলাম তাদের উচিত হলে 71-এর ব্যাপারে ক্ষমা চাওয়া, কিন্তু এখন তাদের আচারে আচরণে কথায় বার্তায় সব কিছুতে মিলে আমার মনে হচ্ছে যে তারা 71 থেকে তারা সরে নাই। 71-এ যে ভুল তারা করেছিল সেই ভুলটা পাকিস্তানও কিন্তু তারা চায় নাই, জামাতটা কিন্তু পাকিস্তানও চায় না, এরা পাকিস্তানের বিরুদ্ধে ছিল, পাকিস্তান আন্দোলনের, আচ্ছা, বাংলাদেশেরও বিরুদ্ধে ছিল। তাহলে তাদের অবস্থানটা কি আসলে, তারা কি চাচ্ছে এখন? তারা যে জিনিসটা চাচ্ছে সেটা হলো যে একটা অন্ধকারের দিকে দেশকে নিয়ে যাওয়া। আমি বলেছি আজকে দুপুরবেলা একটা বক্তব্যে যে গভীর অন্ধকার হইলে টর্চ লাইট মারলে কিন্তু গভীর অন্ধকারটা বুঝে যায় পরিষ্কার, যে অন্ধকার সরে যায়, কিন্তু কুয়াশা হইলে কিন্তু গাড়ি চালানো যায় না, এটা কিন্তু লাইটে ধরে না। এখন একটা কুয়াশা চলছে, এবং এই কুয়াশার প্রথম এবং প্রধান, এই কুয়াশা কেন দেখতে পাচ্ছেন, মানে কোন বিশেষ কারণে আসলে মনে হচ্ছে যে এই ধরনের কুয়াশা আসলে নেমে এসেছে? দেখতে পাচ্ছি ওই যে মিটিকুলাস, আমি তো ইংরেজিও বুঝি না অত, ওই যে কোথায় যেন একটা ষড়যন্ত্র আছে, কোথায় গভীর একটা ষড়যন্ত্র আছে, ইলেকশন দিলে আমরা যাতে পাশ করি, তালগাছটা যাতে আমার থাকে, বিচার মানি তালগাছটা আমার। জামাত এই খেলায় যুক্ত হয়েছে, এবং তারা যে যে দাবিগুলো করছে সমস্ত দাবিগুলোই আমার কাছে মনে হয়েছিল তাদের দলে অনেক বেশি যৌক্তিক কথা বলার লোক আছে, চিন্তা করার লোক আছে, কিন্তু তারা এখন এক নাগারে বলছে স্থানীয় ইলেকশন দাও, আবার বলছে কি প্রপোর্শনেট গভর্নমেন্ট দাও, ইত্যাদি ইত্যাদি বলছে। এখন তো তাদের দলের যে অবস্থা বিএনপি সঙ্গে ছিল গত 20 বছর, যাদের ডানার নিচে তাইকে নিজেকে রক্ষা করছে, এবং বেগম খালেদা জিয়া না থাকলে তাদের অস্তিত্বহীন হয়ে যেত, নিজের মার্কা দিয়ে তাদেরকে ইলেকশন করেছে, দুইটা ইলেকশন। এত কিছুর পরেও ফ্র্যাঙ্কেস্টাইনের মতো মাকেই খাইতে চায়, এই জিনিসটা কিন্তু ভালো না। 2 সাপের 1 বিষ, নৌকার ধানের শীষ স্লোগানটা যত কিছু, সব কিছু অন্ধকারের দিকগুলো কিন্তু আমার ধারণা তারাই এখানে সৃষ্টি করার চেষ্টা করছে। কেন? তারা প্রাতিষ্ঠানিকভাবে অনেক শক্তিশালী হয়ে গেছে, সচিবালয় তারা দখল করছে, মন্ত্রণালয় তারা দখল করছে, বিশ্ববিদ্যালয়গুলো তারা দখল করছে, হসপিটালগুলো তারা দখল করছে, জেলা লেভেল পর্যন্ত তারা বিভিন্নভাবে তাদের ইনফ্লুয়েন্সটা একদম প্রত্যেকটা জেলায়, অন্তত 90% জেলায় আমি জানি তাদের নেতারা না কইলে পরে প্রশাসন নড়ে না। কাজে তারা মনে করতেছে এটাই আমাদের ক্ষমতা, আর যখন ক্ষমতা ইলেকশন করে যাব, যখন আমাদের মেজরিটি ভোট হবে, যেটা জীবনেও তাদের হবে না, সেই কারণে তারা এই অবস্থাটার সৃষ্টি করছে। 1 2 নম্বর হলো সারা দেশব্যাপী আমি একটা কথা বলছিলাম তাদেরকে, এই যে শুধু আগে বলতাম আমি
এখন রাজনীতি চলে গেছে মসজিদে আর মন্দিরে। শুক্রবারে মসজিদ থেকে একটা মিছিল বাইরে হয়, আর মন্দির থেকে অন্যদিন একটা মিছিল বাইরে হয়। কিন্তু এখন মন্দিরের মিছিলটা থামছে, রাজনীতিটা এখন মসজিদে চলে গেছে, ওয়াজ মাহফিলে চলে গেছে রাজনীতি। লাখ লাখ লোক হয় ওয়াজ মাহফিলে, রাজনীতি ওখানে এবং সমস্ত রাজনীতি। এই কথাটা বলার অপরাধে আমাকে কি বলল মুরতাদ, আমাকে কি বলল ফজলুর রহমান দুজকে যাবে। আমি ওই মৌলানা সাহেবকে খুঁজতেছি যে আমার টিকিটটা উনি কেন আটকাইছে। ও কথাটা খুব বোঝার চেষ্টা করেন তারা কি বলতেছে, মাজার ভেঙে ফেলতে হবে। এবং আমি দেখলাম খুব নাম করা একজন মৌলানা সাহেব বলছে শাহজালালের মাজার ভাঙতে পারলে পুরস্কার দেওয়া হবে, এবং তারা চেষ্টা করতেছে শাহজালালের। এটারই কি অংশ আমরা যে লালন উৎসব দেখতে পাচ্ছি না, আমরা আমি আপনাকে বলি যে কাজ তারা করতেছে, বাঁচতে ইচ্ছা করে না তো। লালনের গান বন্ধ, এদেশে নাটক হইতে পারে না তাদের জন্য, তাদের জন্য কোনো ধরনের যাত্রা গান কিচ্ছু হইতে পারে, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হইতে পারে না, তারা গিয়ে সবাই বাধা দেয়। তারা বলবে তো আমরা তো বাধা দিই না, এটা তৌহিদি জনতা বাধা দেয়। ওই যে মাহফুজ আলম যে কথাটা বইলা হইছে, বিতর্কিত হয়েছে, তৌহিদি জন কারা, তৌহিদি জনতা এটা কারা আমরা চিনি না। আমি 64 সনে এই দেশে জন্ম রাজনীতি করছি না, 64 থেকে আমি 61 বছর যাবত এদের সবাইকে চিনি। এরা যখন সুযোগ পায়, আমি আর বলতে চাই না। মানে এই প্রশ্নটি যদি আমিও একটু জনগণের হয়ে জিজ্ঞেস করি, এই তৌহিদি জনতা আসলে কারা? হ্যাঁ, এই তৌহিদি জনতা আসলে কারা? এটা জামাত ইসলামের লোকজন, এরাই তৌহিদি জন। যখন হয় তৌহিদি জনতা, আবার যখন ওয়াজ মাহফিলে যায় মৌলানা সাহেব, আবার তারা যখন মিছিলে যায় তখন শিবির, আবার যখন ওই যে ইউটিউব 50,000 ইউটিউবের যে যারা আছে, এদের তো আল্লাহ টাকা পয়সা দিয়েছে, কোত্থেকে আনছে জানি না, সমস্ত এই প্রচার মাধ্যম তো তাদের। ইভেন আমি জানি না, আমার কথাটা আমি আপনাকে বলে ফেলবো, এই কাজটা তারা মাজার ভাঙ্গা। এখন সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো এখন 7 জন বীর শ্রেষ্ঠ সেটিও রক্ষা পায়নি, সেইটাও তাদের হাতে। চার নেতার কথা আমি বললাম, 4 নেতা খুব খারাপ। তো তাজউদ্দিনের মতো তো খারাপ মানুষ আর হয় না, কারণ মুক্তিযুদ্ধে সে যদি নেতৃত্ব না দিত ঠিক মতো, তাহলে তো মুস্তাকরা পাকিস্তান রেখে দিত। তাই তাজউদ্দিনদের কথা ভাঙিয়ে ফেলুক এদের। শেখ মুজিবও খুব খারাপ মানুষ, 6 দফা দিয়া মানুষে শিখাইছে পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, পাঞ্জাব না বাংলা, বাংলা। ওই খুব খারাপ মানুষ। আমাদের কত স্বাধীন পাকিস্তান থাকতো, আদমজি হইতো মালিক, আমরা হইতাম কর্মচারী। সেইগুলো আমি বলবো না, কিন্তু মুক্তিযুদ্ধ করিয়া আমরা যে এই দেশটা স্বাধীন করলাম, যার 7 জন হলো বীর শ্রেষ্ঠ, প্রত্যেকে হলো সামরিক বাহিনীর লোক। আজকে যে সাহেবরা ক্যান্টনমেন্টে বৈশা মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, জেনারেল, বাঙালির ছেলে কোনোদিন জেনারেল ছিল না, এরা শহীদ হওয়ার কারণেই হয়েছে। তারা দেখে নাই কেন যে বীর শ্রেষ্ঠদের ভাস্কর্য পৃথিবীতে কোন দেশে ভাস্কর্য নাই? পাকিস্তানে নাই, মালয়েশিয়া নাই, ইন্দোনেশিয়া নাই, তুরস্কে নাই, সিরিয়াতে নাই, সৌদি আরবে নাই, ইরানে নাই, সব আছে। এমনকি ইরানে তো হজরত আলীর ছবি বুকে নিয়ে নামাজ পড়তে যায়, টাঙ্গায় রাখে, ছবি বাজারে বিক্রি হয়, স্কাল্পচার সব জায়গাতে আছে ভাস্কর্যরে যারা মূর্তি মনে করে তারা তো জ্ঞান আছে বলে আমার মনে হয় না, বিবেক আছে। তারা হলে কি বলবো, তাদেরকে যদি আমি জঙ্গি বলি তাতে দোষ হবে। এই যে জঙ্গিবাদ কায়েম করার জন্যই কি আমরা 5ই আগস্ট করছিলাম? আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধ্বংস করার জন্যই কি 5ই আগস্ট করছিলাম? আমরা কি এই দেশের সমস্ত 30 লক্ষ মুক্তিযোদ্ধার রক্তকে অপমান করার জন্যই আমরা জীবন দিয়া 5ই আগস্ট আমরা করছিলাম? আমি আজকে এই জায়গাতে দেশ চলে গেছে, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, মব জাস্টিস হয়ে যাচ্ছে। আপনি একজনের বাড়িতে আগুন দিচ্ছেন, আগুন দিয়ে এই কালচার শুরু হয়েছে যে একজন বিরোধী দলে গেলেই বিপদে পড়লে তার বাড়ি আগুন দিয়ে পুড়ে দিব। আরেকবার যদি ইউনূস সাহেব বিপদে পড়ে, তার গ্রামীণ ব্যাংক যদি মানুষ আগুন দিয়ে পুড়ে দেয়, উনি কি করবেন? এটা উনি সমর্থন করে কিনা আমি ওনাকে জিজ্ঞাসা করতে চাই। একটা বিরতি নিয়ে এই আগুন রাজনীতি বন্ধ হওয়া উচিত। শেষ অংশে আছি কমরেড রাজিকুজ্জামান রতন, শেষ অংশে আছি বলছি জামাত ইসলামের এখনো নির্বাচন কমিশনের নিবন্ধন পায়নি। আওয়ামী লীগ প্রশ্নে এক ধরনের সিদ্ধান্ত এসেছে, সব রাজনৈতিক দল মৌখিকভাবে বলেছে যে তাদের নিষিদ্ধ করার বিষয়ে সিদ্ধান্ত এসেছে। হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে নৌকা ডুবে গিয়েছে, বাংলাদেশে তার কখনোই ভাসবে না। না, কোনো দলকে নিষিদ্ধ করার ওখানে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি, ফলে এটা ঠিক নয়। দ্বিতীয় হচ্ছে যে আমরা একটা পরিবর্তন চেয়েছিলাম, পরিবর্তন দেখতে চেয়েছিলাম অর্থনীতিতে, সংস্কৃতিতে এবং রাজনীতিতে।
মানুষ কিন্তু সেই পরিবর্তনের অপেক্ষায় আছে। আর একটা জিনিস খেয়াল করে দেখুন, এই যে বিতর্কগুলো করে, যে কোনো বিতর্কের মধ্যে যদি ধর্মকে টেনে আনে তাহলে পরিণতিটা কি হয়? পাকিস্তান 47-এ হয়েছে, পাকিস্তানের সংবিধান তৈরি করতে 9 বছর লেগেছিল। সংবিধান প্রশ্নে এত বিতর্ক করে সমাধান করতে পারেনি। 1 2 নম্বর হচ্ছে যে এই জামাত ইসলাম কিন্তু 71 সালে বলেছিল পাকিস্তান আল্লাহর ঘর, পাকিস্তান না টিকলে ইসলাম টিকবে না, সেই কথা বলে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিল। ফলে আমরা এই জন্য মনে করি যে যুক্তির পথে আসা দরকার, ধর্মীয় বিশ্বাসকে যেন কেউ মানুষের যুক্তির বিরুদ্ধে না লাগায়। আর একটা কথা বলে একটু শেষ করি, যে আমরা একটা গ্রহণযোগ্য সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে যে সরকারটা পাবো, সেই সরকারের একটা জবাবদিহি তৈরি হবে, এইরকম একটা প্রত্যাশা মানুষ করে। এই প্রত্যাশা নিয়েই আমরা লড়াই করেছিলাম, লড়াইটা চলতে থাকবে। ধন্যবাদ জনাব ফজলুর রহমান। আমি শেষ কথাটা বলবো আমাদের মেয়েদের ব্যাপারে। কোন মেয়ে? এই সরকার মেয়েদের সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করছে। কিরকম? আমার যে মেয়ে হিজাব পরে, নেকাব পরে, সে আমার মা, সে আমার বোন, সে আমার মেয়ে। আবার যে মেয়ে ফুটবল খেলে, সে আমার মা, সে আমার বোন, সে আমার। আবার যে সিনেমা করে, নাটক করে, কবিতা পড়ে, গান গায়, সেও আমার মা, আমার বোন, আমার মেয়ে। যে কারণে একটা মেয়ে বলছিল, বাবাকে বলে আসছি, আমার যদি লাশ পড়ে হাসিনার পতনের আগে আমার লাশটা তুমি কবর দিও না। সেই মেয়েদের সঙ্গে এই সরকার সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করছে। কেন? মেয়েদের অনেকগুলা অনুষ্ঠান তারা বন্ধ করছে। যে মেয়েরা এশিয়াতে ফার্স্ট হয়েছে ফুটবল খেলে এবং বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ছিল যে টিমের, ফুটবল টিমের, সেই ফুটবল খেলাটা বন্ধ করছে বিভিন্ন জায়গাতে, এবং মেয়েদের বিভিন্ন অনুষ্ঠান তারা বন্ধ করে দিচ্ছে। আমি মনে করি এই দেশের আমাদের মায়েরা, মেয়েরা প্রতারিত হয়েছে এদের দ্বারা। সেই কারণে এই সরকারকে তাদের বেলায় বিশ্বাসঘাতক, মেয়েদের সাথে বিশ্বাসঘাতকতার সরকার বলা উচিত। ধন্যবাদ।